বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুলতান মাহমুদ, মনপুত্তর আইডিয়াল ডিগ্রি কলেজ, পার্বতীপুর, দিনাজপুর থেকে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ক্লাসের ব্যাংকিং বিমা দ্বিতীয়পত্র ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। শুভেচ্ছা সবাইকে। আশা করি ভালো আছো সবাই। আজ আমরা অধ্যায় 5 হস্তান্তরযোগ্য দলিল এই শিরোনামে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূলত হস্তান্তর ঋণের দলিলগুলি বা তাদের পরিচয়গুলি কী। এই পরিচয়ের সূত্রে আমরা প্রথমেই যেটি লক্ষ্য করব সেটি হচ্ছে যে অঙ্গীকারপত্র, 1 নম্বরে অঙ্গীকারপত্র, 2 নম্বরে বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময় বিল, 3 নম্বর চেক, 4 নম্বরে আমার আলোচনায় থাকবে শেয়ার ওয়ারেন্ট, 5 নম্বরে লভ্যাংশ প্রণোদনা, 6 নম্বরে হুন্ডি। দ্বিতীয় ধাপে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে সরকারি নোট এর বৈশিষ্ট্য, ব্যাংক নোটের বৈশিষ্ট্য। আমরা প্রথম ধাপে আলোচনায় চলে আসি। আমাদের হস্তান্তরযোগ্য ঋণের দলিল যেগুলো আমাদের সাধারণত দলিলগুলি আছে, সেই দলিলগুলি আমরা বললাম যে প্রথমে অঙ্গীকারপত্র। অঙ্গীকারপত্র কি? অঙ্গীকারপত্র হচ্ছে দেনাদার কর্তৃক প্রস্তুতকৃত একটি দলিল বা পেপারস, যার মাধ্যমে দেনাদার তার অর্থ পরিশোধের অঙ্গীকার করে থাকে। এখানে যিনি অর্থ পাবেন অর্থাৎ পাওনাদার, তার নাম উল্লেখ থাকবে এবং দেনাদার সেখানে স্বাক্ষর করবেন নিচে। এবং এটি আমরা চাইলে সমাজের বিভিন্ন জনের কাছে হস্তান্তর করে এর অর্থ আদায় করতে পারব। অর্থাৎ যিনি দেনাদার হবেন তাকে এই অর্থ চাহিদা মতো পরিশোধ করতে হবে। যদি এর অর্থ বলা হয় যে 1 দিন পরে সে পরিশোধ করবে, সে লেখা থাকে, তাহলে 1 দিন পরে দিতে হবে। সাধারণত আমরা জানি 3 মাস বা 6 মাস পর্যন্ত অঙ্গীকার করা হয়ে থাকে। 90 দিন সাধারণত অঙ্গীকারপত্রের মেয়াদ আমরা বেশিরভাগ সময় লক্ষ্য করি। তা এখানে উল্লেখযোগ্য হলো যে এটি হস্তান্তরযোগ্য, অর্থাৎ এটি যদি কোনো ব্যক্তি এক হাত থেকে অন্য হাতে বিক্রয় করেন ডিসকাউন্টে, সেটি করতে পারেন। এটি হলো অঙ্গীকারপত্র আমাদের 1 নম্বর। 2 নম্বরে আছে বিনিময় বিল। বিনিময় বিল আমাদের একটি বহুল প্রচলিত অর্থ আদান প্রদানের একটি ডকুমেন্ট বা দলিল, যেটি তৈরি করে থাকেন সাধারণত পাওনাদার এবং দেনাদার সেখানে স্বীকৃতি দিয়ে থাকেন। এই বিনিময় বিল যিনি প্রাপক হবেন তাকে উপস্থাপন করা মাত্র টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ এটি টাইম থাকবে, সেই টাইম অনুযায়ী এটি পরিশোধ করতে হবে। এই বিনিময় বিল দেশে এবং বিদেশে ব্যাপকভাবে প্রচলিত এবং এটি একটি অর্থ ঋণ এর একটি ভালো হাতিয়ার। বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এর গুরুত্ব অনেক বেশি।
বর্তমানে আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে এই বিনিময়গুলির কোনো বিকল্প আমরা লক্ষ্য করি না। 3 নম্বরে আছে চেক। চেক হলো আমানতকারী কর্তৃক ব্যাংকে একটি নির্দেশনামা ব্যাংকে প্রদান করা হয়। ব্যাংক এখানে আদিষ্ট, অর্থাৎ এখানে আমরা 3টি পক্ষ লক্ষ্য করব। একটি হচ্ছে প্রস্তুতকারী, প্রাপক এবং যিনি আদিষ্ট, অর্থাৎ যাকে এই টাকাটি প্রদান করতে হবে। এখানে প্রস্তুতকারী অর্থাৎ আমানতকারী, প্রাপক যিনি অর্থটি পাবেন এবং আদিষ্ট হচ্ছে ব্যাংক। অতএব চেক সম্পর্কে আমরা এটুকু জানলাম যে এই চেক হলো একটি অনেক বড় একটি দলিল। এই চেকের মাধ্যমে সাধারণত আমরা অর্থ হস্তান্তর করে থাকি। চেকের ধরন সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। তা বর্তমানে এইটুকু আমরা জানি যে চেক হচ্ছে একটি অর্থ হস্তান্তরের দলিল। শেয়ার ওয়ারেন্ট। শেয়ার সমূহ যখন বিক্রি করা হয়, বিক্রি করলে পরে পূর্ণ মূল্য পরিশোধের জন্য শেয়ার হোল্ডারকে একটি রসিদ দেওয়া হয়। এটি হচ্ছে মূলত শেয়ার ওয়ারেন্ট। এই শেয়ার ওয়ারেন্ট যার হাতে থাকবে তিনি এই অর্থর প্রাপক হবেন। 4 নম্বর লভ্যাংশ পরোয়ানা। লভ্যাংশ পরোয়ানা হচ্ছে যে সাধারণত পাবলিক লিমিটেড কোম্পানি সমূহের যখন লভ্যাংশ ঘোষণা করা হয়ে থাকে, এই ঘোষিত লভ্যাংশের একটি রসিদ প্রদান করা হয় তার শেয়ার হোল্ডারকে, এবং সেটি হচ্ছে আমাদের লভ্যাংশের, এবং এই পরোয়ানাটি ব্যাংকে উপস্থাপন করা মাত্র ব্যাংক তাকে অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবে। সেই ক্ষেত্রে লভ্যাংশ পরোয়ানা একটি হস্তান্তরযোগ্য দলিল। 6 নম্বরে আসতেছে আমাদের হুন্ডি। হুন্ডিকে যদিও আমরা হুন্ডি বলি, এই হুন্ডি অনেকটা চেকের মতোই বা অঙ্গীকারপত্র মতোই একটি দলিল। অঙ্গীকারপত্র দেনাদারকে সাধারণত অর্থ পরিশোধ করতে হয়, কিন্তু হুন্ডির মাধ্যমে চেকের মতো টাকা পরিশোধ করা যায়। কিন্তু এটি কোনো ব্যাংক কর্তৃক আদিষ্ট হয়ে হয় না। এটি একটি কোম্পানি তার নির্দেশিত কোনো একটি প্রতিষ্ঠানকে, অর্থাৎ যিনি এই অর্থের প্রাপক হয়ে থাকেন, প্রাপককে অর্থ চাহিদা মাত্র পরিশোধ করতে বাধ্য থাকবে, এই মর্মে একটি ডকুমেন্টস তাকে দেওয়া হয়। এই ডকুমেন্টসটিকে আমরা বলতেছি হুন্ডি। এই হুন্ডি অনেক প্রকার হতে পারে, এই প্রকারভেদে আমরা আজকে আলোচনা যাব না। শুধু এইটুকুই আমরা আজকে জানি যে অর্থ স্থানান্তরের একটি প্রক্রিয়ার বা পদ্ধতি হচ্ছে এই হুন্ডির মাধ্যমে অর্থ পরিশোধ করা। এই ছিল আজকে আমাদের হস্তান্তরযোগ্য দলিল সমূহের যে সংক্ষিপ্ত পরিচয়, সেই পরিচয়গুলি আমরা জানলাম। একটি হচ্ছে অঙ্গীকারপত্র, দ্বিতীয়টি বিনিময় বিল, 3 নম্বর চেক, 4 নম্বর শেয়ার ওয়ারেন্ট, 5 নম্বর লভ্যাংশ পরোয়ানা এবং 6 নম্বর হুন্ডি। এখন আমরা আসব আমাদের দেশের যে বিহিত মুদ্রা, সেই বিহিত মুদ্রায় আসি, অর্থাৎ যেটি একটি দেশের চলমান মুদ্রা, অর্থাৎ সরকার কর্তৃক অথবা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত যে ব্যাংক নোট, সেটি সাধারণত আমাদের সরকারি নোট অথবা ব্যাংক নোট। প্রথমে আমরা আসি সরকারি নোটের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটা আলোচনা করব। সরকারি নোটের বৈশিষ্ট্যে
1 নম্বরে আমরা আসি প্রদানকারী কর্তৃপক্ষ। এই প্রদানকারী কর্তৃপক্ষ সরকারি নোটের সরকার স্বয়ং নিজেই, অর্থাৎ সরকার এই নোট নিজেই প্রচলন করেন বা তৈরি করেন তার নিজের তত্ত্বাবধানে এবং এটি বাজারে ছেড়ে থাকেন। এই জন্য প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছেন সরকার। 2 নম্বরে আসি আইনের স্বীকৃতি। যেহেতু সরকার কর্তৃক এই নোট প্রচলিত বিহিত মুদ্রায়, অতএব এখানে আইনের বাধ্যবাধকতার দ্বিতীয় কোনো সত্তার সুযোগ নাই। এটি আইনসিদ্ধ হয়ে সাধারণত বাজারে ছেড়ে থাকে সরকার। 3 নম্বর রূপান্তর অযোগ্যতা। 1 টাকার, 2 টাকার এবং 5 টাকার নোটে সাধারণত হচ্ছে আমাদের সরকারি নোট। এটিকে চাইলেই কেউ এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করতে পারবেন না, যেহেতু সরকার নির্দিষ্টভাবে এটি বাজারে ছাড়ানো হয়েছে। 4 নম্বরে আসি গ্রহণের বাধ্যবাধকতা। এখানে 1 টাকার, 2 টাকার এবং 5 টাকার নোট হওয়ার কারণে কোনো ব্যক্তি অনেক পরিমাণ অর্থ একসঙ্গে যদি এটা গ্রহণ করতে না চান তাহলে তাকে বাধ্য করা যাবে না। যেমন চাহিদা মাত্র তার বাহককে অর্থ পরিশোধ করতে বাধ্য থাকিব, এমনটি এখানে হবে না। 5 নম্বরে সীমিত ব্যবহার। এটি সাধারণত ছোট নোট হওয়ার কারণে এর ব্যবহার খুব সীমিত হয়ে থাকে। তারা কাউকে হয়তো 10 লক্ষ টাকা পরিশোধ করতে হবে, কিন্তু সে 1 টাকা, 2 টাকার নোট বা 5 টাকার নোট দিয়ে যদি সেটি পরিশোধ করতে চায় তাহলে অনেকগুলো টাকা তাকে বস্তায় বস্তায় নিয়ে যেতে হবে। এটি একটু কঠিন কাজ, যার ফলে এর ব্যবহার খুব সীমিত আকারে হয়ে থাকে এবং ছোট আকারে হয়ে থাকে। শেষ পর্যায়ে আমরা ব্যাংক নোটের বৈশিষ্ট্য। ব্যাংক নোট বলতে আমরা কাকে বুঝি? ব্যাংক নোট হচ্ছে সাধারণত কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ব্যবহৃত মুদ্রা বা প্রচলিত যে মুদ্রা, সেটি হচ্ছে ব্যাংক নোট। ব্যাংক নোটের পরিচয় আমরা প্রথমে বলি। সাধারণত 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা এবং 1000 টাকা যে নোট, সেটিকে আমরা বলি ব্যাংক নোট। অর্থাৎ সাধারণত এই মুদ্রা যেটা প্রচলিত আছে এটি হচ্ছে ব্যাংক নোট। ব্যাংক নোটের বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে, চরিত্র আলোচনা করতে গেলে আমরা 1 নম্বরে আসবে প্রচলন বা ইস্যুকারী কর্তৃপক্ষ। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা জানি যে প্রত্যেকটি দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক আছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক সাধারণত এই ব্যাংক নোটের প্রচলনকারী। তারা এই নোটটি তৈরি করেন সরকারের নির্দেশে। তার কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় অপর ভাষায়। প্রচলন বা ইস্যুকারী কর্তৃপক্ষ হল কেন্দ্রীয় ব্যাংক। 2 নম্বরে সরকারি বৈধতা। এখানে সরকারি বৈধতার কোনো বিকল্প কোনো কিছুর সুযোগ নাই। কেন নয়, যে সরকার নির্দেশিত হয়ে কেন্দ্রীয় ব্যাংক চলাফেরা করে, তাদের কার্যক্রম করে থাকে। এখানে সরকারি বৈধতার সরকার যদি থাকে এই নোটও বৈধ হবে, এর কোনো বিকল্প নাই। 4 নম্বর ব্যাপক ব্যবহার। এই নোট সাধারণত বড় নোট হওয়ার কারণে আমরা জানি যে ব্যাপকভাবে এটি ব্যবহার হয়ে থাকে। নোট যত বড় হবে বহন করার জন্য তত সহজ হবে। নোট ছোট হলে সংখ্যায় বেশি হয়, পরিমাণে বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ব্যাপক ব্যবহার করা খুব কঠিন হয়ে যায়।
সেই জন্য আমাদের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক যে ব্যাংক নোট সেটি ব্যাপক ব্যবহার হয়ে থাকে। 4 নম্বরে আসতেছে আমাদের প্রতিশ্রুতির উল্লেখ। প্রতিশ্রুতির এখানে প্রতিশ্রুতির ভঙ্গের কোনো সুযোগ নাই। কেন্দ্রীয় ব্যাংক চাহিদা মাত্র তার বাহককে অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবে, এটি আমাদের ব্যাংক নোটগুলিতে উল্লেখ করা থাকে। আমরা খুব সহজে লক্ষ্য করব যে আমাদের সরকারি নোট 1, 2 এবং 5 টাকার নোটে এই কথাটি উল্লেখ থাকে না, চাহিদা মাত্র পরিশোধ করিতে বাধ্য থাকিব। কিন্তু আমাদের ব্যাংক নোটে এই কথাটি অবশ্যই উল্লেখ থাকবে, চাহিদা মাত্র এর বাহককে পরিশোধ করিতে বাধ্য থাকিব। তার মানে প্রতিশ্রুতির উল্লেখ এখানে থাকবে, বা এর বাহক চাওয়া মাত্রই এর অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবে। এই হলো আমাদের মোটামুটি সরকারি নোট এবং ব্যাংক নোটের বৈশিষ্ট্য। এখানে আমরা আজকেই শেষ করব। পরবর্তী কোনো ক্লাসে আবার আমাদের দেখা হবে, আবার অন্য কোনো একটা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।